বাইজি কন্যা পর্ব 15 লিখেছেন জান্নাতুল নাইমা। গতকাল সন্ধ্যায় বেরিয়ে মধ্যরাতে ঘরে ফিরেছে প্রণয়। বাগদানের পর তার সঙ্গে রোমানার না দেখা হয়েছে আর না কথা হয়েছে। তাই ভোরবেলায় রোমানা চায়ের ছুতোয় পা বাড়ালো প্রণয়ের কক্ষে। রুদ্ধ দ্বারের সামনে দাঁড়িয়ে কয়েকবার ঢোক গিলে সাহস সঞ্চয় করে নিল। বাঁ পাশে তাকিয়ে অঙ্গনের দৃষ্টিতে দৃষ্টি মিলিয়ে ইশারায় প্রশ্ন করল, যাব আমি? তটস্থ হয়ে অঙ্গন 2 হাত দিয়ে ইশারা করল, যাও যাও, কিচ্ছু হবে না, অভ্যাস করো। সামনে তোমার রোজকার দিনগুলো শুরুটা ঠিক এভাবেই হবে। লাজুক হেসে মাথা নুইয়ে ফেলল রোমানা। অঙ্গন এবার ফিসফিস কণ্ঠে বলল, আরে যাও তো বাবা, ভাইয়া তো উঠে পড়বে। ধাতস্থ হয়ে দাঁড়ালো রোমানা। একবার অঙ্গনের দিকে তাকিয়ে বাঁ হাতের দরজাটা মৃদু ধাক্কা দিল। সহজভাবে খুলে গেল দরজা। কাষ্ঠের পালঙ্কে শুয়ে থাকা সুঠাম দেহের অধিকারী প্রণয় চৌধুরীকে দেখা মাত্রই হৃৎপিণ্ড কেঁপে উঠল তার। শুধুমাত্র একটি মখমলের পায়জামা পরে উন্মুক্ত শরীরে ঘুমিয়ে আছে প্রণয়। কৃষ্ণবর্ণীয় ঘন রোমগুলো প্রণয়ের শ্যামবর্ণ বুকটার সৌন্দর্য যেন 1000 গুণ বাড়িয়ে তুলেছে। উন্মুক্ত বক্ষস্থল মেলে ধরে শটান হয়ে শুয়ে থাকার অভ্যাসটা আজ নতুন নয়, কিন্তু এই দৃশ্য যতবার রোমানা দেখে ততবারই তার হৃৎপিণ্ড কেঁপে ওঠে। গণ্ডস্থল শুকিয়ে কাটকাট হয়ে যায়। বুকের ভিতর অস্থিরতা কাজ করে। হাত পা অসাড় হয়ে আসে। বেহায়া চোখ দুটো তবুও সেদিকেই চলে যায়। খুব ইচ্ছে করে ওই বুকে নাক ডুবিয়ে লম্বা একটি শ্বাস নিতে, প্রতিটি লোমকূপে জানান দিতে এই রাগী গম্ভীর ডাক্তারটা শুধুই তার, এই নিরানন্দ মানুষটা শুধুই তার। সকল জড়তাকে এক পাশে রেখে ধীর পায়ে এগিয়ে গেল রোমানা। ভেতরে প্রবেশ করতেই হাঁপ ছেড়ে বাঁচল অঙ্গন। বিড়বিড় করে বলল, হায় কপাল, পাগলের মতো ভালোবাসবে, তাকে ছাড়া শ্বাস নেওয়ার কথাও ভাবতে পারবে না, আবার কাছে যেতেও জমের মতো ভয় পাবে, মানা যায় এসব? বিড়বিড় করে কথাগুলো বলে নিজের কক্ষে ফিরে যাওয়ার জন্য পিছন ঘুরতেই রঙ্গনের মুখোমুখি হলো অঙ্গন। ভ্রু কুচকা অঙ্গন রঙ্গনকে আগাগোড়া দেখে নিয়ে ভুরু কুচকানো অবস্থায় স্বাভাবিক করে কৌতূহলী কণ্ঠে বলল, কি ব্যাপার ইমিডিয়েট বড় ভাই? রাগী ডাক্তারের ঘরে উকি দিচ্ছ কেন? তার হবু বউয়ের মনের ঘরে উকি দিতে পারোনি বলে সরাসরি তার ঘরেই উকি দিচ্ছ? সি! রঙ্গনের মাথায় গাড্ডা মেরে অঙ্গন নিজের কক্ষে যেতে যেতে বলল, ফালতু বকবক শুনতে ভালো লাগছে না রঙ্গন, এসব ফালতু কথা আর কারো সামনে বলবি না। অঙ্গনের সঙ্গে পা মিলিয়ে দ্রুত হাঁটা ধরল রঙ্গন। অঙ্গন নিজের কক্ষে গিয়ে দরজা আটকে দিতে উদ্যত হতেই রঙ্গন হুড়মুড়িয়ে ভিতরে ঢুকে পড়ল। তারপর চোখ মুখ শক্ত করে বলল, তুমি জানো ভাইয়া, আমার 4 ভাইদের মধ্যে আমি সবচেয়ে বেশি তোমাকে ভালোবাসি। ভুরু কুচকে রঙ্গনের দিকে তাকালো অঙ্গন। চিন্তিত ভঙ্গিতে দরজা আটকেও দিল। রঙ্গন এদিক ওদিক তাকাতে তাকাতে পালঙ্ক গিয়ে বসল। অঙ্গনও গিয়ে রঙ্গনের পাশে বসল। তারপর শান্ত গলায় বলল, এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে রঙ্গন, তোর এসব পাগলাটে কথাগুলোর ইঙ্গিত কিন্তু খুব সাংঘাতিক। সাঁদ হাসল রঙ্গন, বলল, আমরা যাদের ভালোবাসি তারা কেন আমাদের ভালোবাসে না ভাইয়া? আমরা বলছিস কেন? বল আমি। তোর সঙ্গে আমাকে কেন জড়াচ্ছিস? অঙ্গন মৃদু ক্রোধের সুরে কথাটি বলতেই রঙ্গন উঠে দাঁড়ালো। অঙ্গনের সম্মুখে দাঁড়িয়ে 2 হাত প্যান্টের পকেটে গুজে দিয়ে গম্ভীর ভঙ্গিতে বলল, মুখের ভাষা চেপে রাখা যায়, চোখের ভাষা নয় ভাইয়া। বড় অদ্ভুত লাগে জানো ভাই, আমি যাকে ভালোবাসি সে আমার বড় ভাইকে ভালোবাসে, তুমি যাকে ভালোবাসো সে তোমার বড় ভাইকে ভালোবাসে। তোমার যন্ত্রণাটা আমি বুঝি ভাই,
আমার যন্ত্রণাটাও এবার তুমি ফিল করতে পারবে। বিস্মিত হয়ে দাঁড়িয়ে পড়ল অঙ্গন। আচমকা রঙ্গনের মুখে হাত চেপে ধরল, বলল, চুপ কর তুই। পরক্ষণে ছোট ভাইয়ের প্রতি স্নেহে জর্জরিত হয়ে প্রচণ্ড শক্ত করে জড়িয়ে ধরল। ক্লেশপূর্ণ কণ্ঠে বলল, এসব কথা কখনো মুখে আনবি না রঙ্গন। ওরা ভালো থাকুক, ওদের ভালোবাসা নিয়ে। রঙ্গন বড় ভাইকে এবং নিজ মনকে সান্ত্বনা দেওয়ার জন্য বলল, আর আমরা ভালো থাকি ওদের পূর্ণতা দেখে। রোমানার ডাকে আধো আধো চোখ খুলল প্রণয়। মন মস্তিষ্ক দুটোই বেশ বিক্ষিপ্ত হয়ে আছে তার। বেশ রাত করে ঘুমানোতে পরিপূর্ণ ঘুম হয়নি, যার ফলে মেজাজটা বেশ খিচে রইল। প্রণয় চোখ মেলে তাকিয়েছে দেখে রোমানা মৃদু স্বরে বলল, তোমার জন্য চা নিয়ে এসেছি। ভুরু কুঁচকে গেল প্রণয়ের। আস্তে ধরে উঠে বসে বলল সে। তারপর রোমানার দিকে গাঢ় দৃষ্টি নিক্ষেপ করল। মনে পড়ে গেল গতকাল তাদের বাগদানের কথা। আকাশ নীল রঙের শাড়ি পরেছে রোমানা, চুলগুলো খোপা করা, এক হাতে ঘড়ি, অপর হাতে নীল লাল সংমিশ্রণে কাচের চুড়ি পরেছে। মুখে কোনো প্রকার প্রসারধ্বনি মাখেনি। শ্যামবর্ণ মুখশ্রীতে সীমাহীন লজ্জা ছাড়া আর কোনো কিছুরই ছাপ দেখতে পেল না প্রণয়। কিন্তু লক্ষ্য করল রোমানা আর চোখে বারবার তার উন্মুক্ত বুকের দিকে তাকাচ্ছে। তাই প্রণয় বলল, চা দিতে এসেছ নাকি আমাকে দেখতে এসেছ? আতকে উঠল রোমানা। হাতে থাকা চায়ের কাপটা মৃদু মৃদু কাঁপতে শুরু করলো, যার ফলে প্রণয় বুঝতে পারল রোমানার হাত কাঁপছে। বিরক্ত হলো প্রণয়। বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়ে রোমানার হাত থেকে চায়ের কাপটি নিয়ে বলল, চা যখন দিতে এসেছ চাই নিলাম। প্রণয়ের ওষ্ঠকোণে বাঁকা হাসি দেখে কিছুটা স্বস্তি পেল রোমানা। চাপে একটি নিঃশ্বাস ত্যাগ করে বলল, খালামণি বলল তোমার কিছুদিনের ছুটি রয়েছে। চায়ের কাপে চুমুক দিতে দিতে রোমানার দিকে তাকিয়ে প্রণয় বলল, কেন, তোমার সময় চাই? মাথা নাড়িয়ে না করল রোমানা। প্রণয় বলল, লজ্জা পেলে তোমারই ক্ষতি। লজ্জা না পেয়ে যখন যা ইচ্ছে হবে বিনা দ্বিধায় প্রকাশ করবে, পূরণ করার দায়িত্ব আমার। লজ্জায় আচ্ছন্ন হয়ে আর এক সেকেন্ডও টিকতে পারল না রোমানা। কাজের ছুতো দিয়ে চঞ্চল পায়ে বেরিয়ে পড়ল কক্ষ থেকে। তার যাওয়ার পানে তাকিয়ে রুমে ধীর গতিতে পা চালাতে চালাতে বাঁকা হাসল প্রণয়। বিড়বিড় করে বলল, এরা ভালোবেসেই এত খুশি, ভালোবাসা পেলে কি করবে? আজকে শুরুটাই এত প্রসন্নময় যে রোমানার বুকের ভিতর অনুভূতিটা ডানা মিলে উঠতে চাইছে। খুশিতে আত্মহারা হয়ে সে ছুটতে ছুটতে অঙ্গনের কক্ষের সামনে গিয়ে থামল। দরজায় কয়েকবার টোকা পড়তেই অঙ্গন দরজা খুলে রোমানাকে দেখে কিছুটা অবাক হলো। কিন্তু রোমানা সেদিকে পাত্তা না দিয়ে ভেতরে ঢুকে অঙ্গনের বিছানায় গিয়ে বসল। নিজের নিঃশ্বাস প্রশ্বাসগুলোকে স্বাভাবিক করার চেষ্টা করে বুকে হাত চেপে ধরল। অঙ্গন উদ্বিগ্ন হয়ে তাকিয়ে রইল রোমানার দিকে। রোমানা কয়েক পাল সময় নিয়ে নিজেই সবটা বলল অঙ্গনকে। স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করল অঙ্গন। মুচকি হেসে রোমানার পাশে গিয়ে বসল। রোমানাও নিশ্চিন্ত মনে বলল, আমার আর কোনো দুঃখ নেই অঙ্গন। তোমার ভাইটা আমার দায়িত্ব নিয়েছে, আমার ইচ্ছেগুলো পূরণ করার কথা দিয়েছে। এর থেকে বড় প্রাপ্তি আর কি হতে পারে? ও মুখে না বললেও আমি বুঝে গিয়েছি অঙ্গনও আমাকে ভালোবাসে, ও ভালোবাসে আমায়। উত্তেজনায় কাঁপছে রোমানা। মুখ জোরে হাসি চিকচিক করছে। সেই চোখে চোখ যেতেই অঙ্গন প্রাণ ভরে একটি শ্বাস নিল। তারপর রোমানার মাথায় হাত রেখে বলল, সুখী হও তুমি, সুখী থাকো আজীবন। দুদিন পর ঠিক সূর্যাস্তের সময় বাড়ির সদর দরজায় অঙ্গনের পথ আটকে দাঁড়ালো রোমানা। কোমরে 2 হাত রেখে অঙ্গনের দিকে তীক্ষ্ণ দৃষ্টি ছুড়ে
ভুরু নাচিয়ে রোমানা বলল, কী ব্যাপার অঙ্গন, ভর সন্ধেবেলা কোথায় যাচ্ছ তুমি? আশ্চর্যান্বিত হয়ে তাকালো অঙ্গন। বক্ষস্থলে বয়ে গেল শীতল শিহরণ। মাঝে মাঝে মেয়েটা এমন কাণ্ড করে যে নিঃশ্বাস আটকে যায় তার। ইস, কি যন্ত্রণা! থমথমে খেয়ে অঙ্গন বলল, আমি তো এই এক বন্ধুর সঙ্গে দেখা করতে যাচ্ছিলাম। কোনো বন্ধু নয়, তুমি আমার সঙ্গে চলো। এই বলে অঙ্গনকে সকলের সামনে টেনে নিয়ে ছাদে চলে গেল রোমানা। বাড়ির প্রতিটি সদস্যই জানে আগামীকাল প্রণয়ের জন্মদিন। অঙ্গনকে এভাবে ছাদে নিয়ে যাওয়ার পেছনে কারণ হিসেবে কেবল প্রণয়ই রয়েছে। তাই সকলেই মুচকি হাসল। রোমানার থেকে প্রণয়ের জন্মদিনের ব্যাপারে শুনে অঙ্গন বলল, ভাইয়া তো বাড়িতেই আছে, তুমি ভাইয়াকে নিয়ে দূরে কোথাও ঘুরে এসো, একাকী সময় কাটাও দুজন। তোমাদের মধ্যে এটা খুব প্রয়োজন এখন। না, এটাতে সে রাজি হবে না। আমারও তেমন সাই নেই। রঙ্গনের সঙ্গে আমার কথা হয়েছে, রাতের খাবার সেরে তুমি, আমি আর প্রণয় ওর কুটিরে যাব। আজকে আমরা সকলে মিলে খুব আড্ডা দিব। আমি জানি এতে প্রণয়েরও ভালো লাগবে। তারপর ঠিক 12টায় আমরা সকলে মিলে উইশ করব ওকে। ও খুব অবাক হবে, প্রকাশ না করলেও মনে মনে ভীষণ খুশিও হবে। আমার মনে হয় প্ল্যানটা অন্যভাবে করা উচিত। ইস, তুমি বুঝতে পারছো না অঙ্গন, এটা প্ল্যান 1। প্ল্যান 2তে অন্য কিছু আছে তো। কি? আমি রঙ্গনকে বলেছি যে করেই হোক প্রণয়ের থেকে ওর কোয়ার্টারের চাবি নিতে। যেহেতু ও এই বাড়িতে থাকবে, সেহেতু আমরা ওখানে গিয়ে ওকে সারপ্রাইজ দিব। রবীন্দ্রনাথের পুরো পরিকল্পনা অঙ্গনকে জানালো। বলল, এবার তোমার সাহায্য প্রয়োজন, করবে তো? অঙ্গন মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক সম্মতি জানালো। তারপর বুক ভর্তি দীর্ঘশ্বাস ছেড়ে মনে মনে বলল, যেখানে আমার সুখ বিক্রি করে আমি তোমার সুখ কিনতে রাজি, সেখানে এতটুকু সাহায্য তো কিছুই না রোমানা। রাতের খাবার শেষে রোমানার আবদারে রঙ্গনের কুটিরে উপস্থিত হলো প্রণয়। তার তীক্ষ্ণ বুদ্ধি ঠিক ধরতে পারল রোমানা সহ ভাইদের পরিকল্পনা। তবুও নিশ্চুপ রইল সে, কারণ সবাই মিলে তাকে সারপ্রাইজ দিতে চাইছে। অথচ সে পূর্বেই সেটা বুঝে গেছে এটা ওদের বুঝতে দেওয়া যাবে না। তাহলে যতটা উৎসাহ নিয়ে ওরা পরিকল্পনা করেছে, ওদের মনে যতটুকু উত্তেজনা কাজ করছে, সবটাই নিভে যাবে। তার জন্য ওদের আশাটুকু, আনন্দটুকু কমে যাক, এটা সে চায় না। আবার তার জন্য কারো প্রেমে বাধা পড়ুক, সেটাও চায় না। এই যে রঙ্গন আজ তার সুদর্শনীকে রেখে তাদের সময় দিচ্ছে, এতে রঙ্গনের মনে কোনো অনুভূতির স্পর্শ না করলেও হয়তো সুদর্শনীর মন ঠিক ব্যাকুলতায় ভুগছে। কিশোরীর মনের প্রেম বলে কথা। কুটিরের সামনে কয়েক খণ্ড কাষ্ঠ জড়ো করে আগুন ধরালো রঙ্গন। সে আগুনকে ঘিরে খড় বিছানো ভূমিতে গোল হয়ে বসল রোমানা ও অঙ্গন। প্রণয়ের জন্য কুটিরের ভিতর থেকে একটি কাঠের মোড়া নিয়ে এলো রঙ্গন। প্রণয় সেটাতে বসতে বসতে রঙ্গনকে বলল, তুই চাইলে সেই বাইজির মেয়েটাকে এখানে নিয়ে আসতে পারিস, আমাদের কোনো আপত্তি নেই।